বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এসএসসি রসায়ন ঢাকা বোর্ড 2024 বহু নির্বাচনী এটা সলভ করব। তো প্রথমেই আমরা 1 নম্বরে চলে যাই। 1 নম্বর আছে কোনটি উত্তেজক পদার্থ। কোনটি উত্তেজক পদার্থ? আসলে এটা মেন বইয়ে দেওয়া আছে, তো আমি কোথায় আছে সেটা দেখাই দিই। এটা আছে 13 পৃষ্ঠায়। আমি একটু দেখাই দিচ্ছি। এই যে এখানে দেওয়া আছে ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড। এই যে নাইট্রাস অক্সাইড, হ্যাঁ, এটা আছে আমাদের অপশনে নাইট্রাস অক্সাইড। আর এটা মেন বইয়ে সরাসরি দেওয়া আছে। তাহলে আমরা এটার আনসার। আচ্ছা, এরপরটা বলা আছে যে কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি। তো হাইড্রোজেন যেহেতু বেশ গ্যাসীয়, এটা হবে না। নাইট্রোজেন গ্যাসীয়, ক্লোরিনও গ্যাসীয়। তাহলে এখানে আয়োডিন কি? আয়োডিন কিন্তু কঠিন। কেন? আয়োডিন হলো ঊর্ধ্বপাতিত পদার্থ। তাহলে কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি হয়। তাহলে এখানে সবচেয়ে বেশি কার হবে? আয়োডিনের। আচ্ছা, পরেরটাও মুখস্থ। টাংস্টেনের প্রতীক হলো ওলফ্রাম। হ্যাঁ, ওলফ্রাম এটা হলো ল্যাটিন নাম থেকে নেওয়া, এই ডাব্লু। এর প্রতীক হবে কি? ডাব্লু। এবার 4 নম্বরে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? আচ্ছা, আমরা আউটবাউন্ড নীতি অনুসারে আগে জানি কম শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে, তারপর বেশি শক্তি সম্পন্ন। এখন শক্তির সূত্র কি? N+L, এটা হলো শক্তির সূত্র। তাহলে 5D এর ক্ষেত্রে এই 5Dর শক্তি কত হবে? N হলো 5 আর D এর ক্ষেত্রে L এর মান হলো 2। তাহলে 5 + 2, তার মানে এটা হবে 7। আচ্ছা, 4F কত হবে? N এর মান হলো 4 আর F এর ক্ষেত্রে L এর মান হলো 3, তাহলে এটাও 7। এবার 5S যেটা, এই যে 5S, এটার শক্তি হলো 5। ক নাম্বারে যে 5S আছে সেটার শক্তিও 5। কেন? N এর মান হলো 5 আর S এর মান হলো কিন্তু 0। S এর মান 0। আমরা জানি L এর ক্ষেত্রে S এর মান হয় 0, P এর মান হয় 1, D এর মান হয় 2 আর F এর মান হয় 3। F এর মান কি হয়? 3। তাহলে এখানে 4P যেটা আছে, 4P আছে কত? 5S এর শক্তি হলো 5 আর 4Pর শক্তিও কিন্তু 5। তাহলে যেহেতু ক আর গ দুইটার শক্তি একই, তাহলে যেটা পর্যায়ে ছোট হবে সেটাতে আগে যাবে। তার মানে কি? যেটা N এর মান ছোট হবে তাহলে কোনটাতে যাবে? 4Pতে আগে যাবে। আগে যাবে কোথায়? 4Pতে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে 27 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান? আচ্ছা, আমরা জানি 1 মোল পানি সমান 18 গ্রাম। আমরা জানি 1 মোল পানি সমান 18 গ্রাম। কেন? পানি হলো কি? H2O। তাহলে হাইড্রোজেনের ভর হলো 2 আর অক্সিজেনের ভর হলো 16, তাহলে মোট 18। তাহলে 1 মোল পানি মানে 18 গ্রাম। তাহলে এই 18 গ্রাম পানি সমান কি? 1 মোল। তাহলে 1 গ্রাম সমান কী হবে? 1-এর নিচে 18 চলে যাবে। এরপরে 27 গ্রাম মানে কি? 1-এর সাথে উপরে 27 গুণ হবে। তাহলে এটা আসবে 1.5। কত আসবে এটা? 1.5। তাহলে আমাদের গ নম্বরে আসছে আনসার 1.5। আচ্ছা, এরপরে কী দেওয়া আছে? একটা টেবিল দেওয়া আছে যেখানে বলা আছে যে এই দুইটা হলো কাল্পনিক প্রতীক, এগুলো প্রতীকী অর্থে। তাহলে বাকি দুইটা হলো কি? বাকি দুইটা তাহলে আমাদের যে 118টা মৌল সেটারই দুইটা। যেমন এই যে ক্লোরিন, নিচেরটা হলো, এটা হলো ক্লোরিন আর এটা হলো কি? অক্সিজেন। এখন পর্যায় সারণীতে অক্সিজেন নিচে থাকে সালফার, তাহলে এ হলো সালফার। আমি লিখে দিচ্ছি এ কি? এ হলো সালফার আর জি হইল কি? ফ্লোরিন। সালফার আর ফ্লোরিন। আচ্ছা, তো এখন এ আর জি আমরা পাইলাম যে একটা সালফার একটা ফ্লোরিন। এখন প্রথমে কি চাইছে? কোনটি অধিক তড়িৎ ঋণাত্মক মৌল? তো আমরা জানি তড়িৎ ঋণাত্মকতার মান ফ্লোরিনের সবথেকে বেশি। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 4। তাহলে এখানে আকার যার ছোট হবে, তাহলে দেখো এই যে এই নিচের দুইটা এরা হলো কি? তৃতীয় পর্যায়ের মৌল আর উপরের দুইটা হলো দ্বিতীয় পর্যায়ের মৌল। ওই দুইটার মধ্যে কে বামে কে ডানে? বামে আছে অক্সিজেন, ডানে আছে কি? ফ্লোরিন। তাহলে অক্সিজেন থেকে ফ্লোরিনের আকার ছোটো, যার আকার ছোটো তার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, অর্থাৎ জি এর
জি হবে এখানে আনসার। এরপরে কি বলা হয়েছে, এ জি আর ক্লোরিন, এ হইল কি সালফার আর জি হলো ফ্লোরিন, সালফার ফ্লোরিন আর ক্লোরিন, এ জি সিএল, সালফার ফ্লোরিন ক্লোরিন, এগুলোর মধ্যে বলা হয়েছে যে জি এর আকার সবচেয়ে ছোট। হ্যাঁ, একটু আগে তো বললাম জি এর আকার সব থেকে ছোট। কেন? এ আর, আবার আমি দেখাই যে এই যে নিচে দুইটা হলো তৃতীয় পর্যায়ের, তাহলে এগুলো বাদ, তাহলে এইটার আর এটার মধ্যে যেটা ডানে সেটার আকার ছোট, তাহলে জি এর আকার ছোট, অর্থাৎ ফ্লোরিনের আকার ছোট, তার মানে এটা সঠিক। বলছে যে এর অধাতব ধর্ম বেশি। আচ্ছা, অধাতব ধর্ম বেশি হবে যার আকার সব থেকে ছোট, তারই বেশি, তার মানে কি এফেরই বেশি হবে, তাহলে এটা ভুল, এটা ভুল। আচ্ছা, তারপরে এ অপেক্ষা ক্লোরিন এর, এ হলো কে সালফার অপেক্ষা ক্লোরিনের আয়নীকরণ শক্তির মান বেশি। হ্যাঁ, এটাও সঠিক। কেন? কারণ সালফার হইল কোথায়? সালফার হইল বামে, ক্লোরিন হইল ডানে, একই পর্যায়ে, বাম থেকে ডানে গেলে পরমাণু আকার ছোটো হবে, তারপরে ক্লোরিনের আকার ছোটো, যার আকার ছোটো তার আয়নীকরণ শক্তির মান বেশি, তার মানে কি 3 সঠিক, তাহলে 1 আর 3 সঠিক, অর্থাৎ গ নাম্বার আনসার, গ নাম্বার। আচ্ছা, এরপরে কি আছে, কোনটির যোজনী 1? আমাদের যোজনীর জন্য যৌগমূলকের একটা চার্ট দেওয়া আছে পঞ্চম অধ্যায়ের শুরুতেই, সেখানে নাইট্রেটের যোজনী, নাইট্রেট NO3-, তো এটার কি, এইটার যোজনী হলো 1, তার মানে কি ক নাম্বারটা হলো আনসার, ক নাম্বারটা আনসার। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি পরেরটায়। এটা কোন ধরনের বিক্রিয়া আগে একটু বলি। এটা হলো একটা বড় মৌল ভেঙে, এই যে ইউরেনিয়াম একটা বড় মৌল, এটা ভেঙে 2টা মৌলে পরিণত হয়েছে। কয়টা? 2টা। তো ওয়াই মৌলটা হলো 36 মানে এটা 36 মানে এটা কি ক্রিপ্টন, এটা ক্রিপ্টন। আর আগেরটা 56 মানে এটা বেরিয়াম, এটা হলো বেরিয়াম। আর পরেরটা হলো কি ক্রিপ্টন। 2টা মৌল উৎপন্ন হয়েছে, একটা ভেঙে ছোট ছোট উৎপন্ন হয়েছে, তাহলে এটা হলো ফিশন। আমি বলি এটা হলো ফিশন। আরেকটা আছে কি ফিউশন। আচ্ছা, এখানে বানান কিন্তু ছোট, তাহলে আমি মনে রাখার ট্রিক্স হলো কি, যদি বড় মৌল ভেঙে ছোট হয় তাহলে ফিশন, মানে বানান ছোট মানে ছোট হবে, আর এখানে বানান বড় মানে বড় হবে, ছোট ছোট দিয়ে যদি বড় হয় তাহলে সেটা হবে ফিউশন। তাহলে এখানে এটা কিন্তু ফিশন, এটা একটা ফিশন। তাহলে 1 নম্বরে বলছে যে ওয়াই নিষ্ক্রিয়। হ্যাঁ, ক্রিপ্টন তো নিষ্ক্রিয়, পরেরটা ওয়াই নিষ্ক্রিয়, 1 নম্বর সঠিক। আর পরেরটা বলছে যে এক্স 2 নং গ্রুপের মৌল, এক্স 2 নং গ্রুপে, তাহলে এক্স তো প্রথমটা ছিল বেরিয়াম। হ্যাঁ, বেরিয়াম 2 নম্বর গ্রুপের মৌল, পর্যায় সারণীতে এটা দেওয়া আছে, এটা 2 নম্বর গ্রুপের মৌল, তার মানে এটাও সঠিক। পরে বলছে যে নিউক্লিয়ার ফিশন সংগঠিত হয়। হ্যাঁ, এটাও তো আমি দেখাইলাম ফিশন। আর ফিউশন হয়তো কখন, যদি ছোট ছোট দিয়ে বড় হতো, ছোট ছোট দিয়ে যদি বড় হতো। তো এরপরে চলে যাচ্ছি মূত্রের পিএইচ মেন বইয়ে দেওয়া আছে, কত নবম অধ্যায়ে দেওয়া আছে, আমি আর দেখাবো না। এটা মূত্রের পিএইচ নবম অধ্যায়ে দেওয়া আছে, সুন্দরভাবে একটা চার্ট দেওয়া আছে পিএইচের। সেখানে চার্টটার মধ্যে কি বলা আছে, যে নবম অধ্যায়ের একটা চার্টের মধ্যে পাকস্থলীর নতুন বইয়ের পৃষ্ঠা কত এটা? হ্যাঁ, ক্লাস 10-এর বইয়ে, কিন্তু 9-এরটা না, 10-এর বই কত 222 পৃষ্ঠা একটা চার্ট দেওয়া আছে, পাকস্থলীর পিএইচ, মানুষের ত্বকের পিএইচ, মূত্রের পিএইচ, সেখানে মূত্রের পিএইচ 6 দেওয়া আছে। কত দেওয়া আছে? 6। এটা মেন বই আছে নবম অধ্যায়ে। আচ্ছা, এরপর একটা বলেছে সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ মান কত? সোডিয়াম থায়োসালফেটের সংকেত হলো Na2S2O3। এখানে সালফারেরটা বের করবো, তাহলে সোডিয়াম যেহেতু 1 নম্বর গ্রুপের মৌল, এর জারণ সংখ্যা হলো +1, গুণন কয়টা আছে সোডিয়াম? 2টা, যোগ সালফারের যেহেতু আমি X ধরে নিয়েছি, তাহলে সালফার আছে কয়টা? 2টা, তাহলে 2X, যোগ অক্সিজেনের হলো -2, গুণন কয়টা আছে? 3টা, তাহলে গুণন হবে কি 3, সমান, যেহেতু এটা নিরপেক্ষ যৌগ তাহলে মোট জারণ সংখ্যা হবে 0। এখান থেকে কাজ করলে তোমার X এর মান বের হবে কত? +2 বেরোবে। একটু কাজ করলে এটার X এর মান কত বেরোবে? +2। তাহলে সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ মান কত পাইলাম? +2। এটা গুরুত্বপূর্ণ, এটা ঢাকা বোর্ডেও আসছিল, তবে ঢাকা বোর্ডের সংকেতটা দেওয়া ছিল, এখানে সংকেতটা দেওয়া নাই, মানে ঢাকা বোর্ড 2025 এটা আসছে। এটা যদি আমরা ঢাকা বোর্ড সলভ করতেছি, বাট ঢাকা বোর্ড 2025 এটা আসছে। আচ্ছা, এরপরে পরেরটা খুব সহজ, বলছে যে বিক্রিয়াটি 12 নম্বর, বিক্রিয়াটি কোন ধরনের?
তা আমরা দুইটা বিক্রিয়ক থেকে একটা যোগ উৎপন্ন হয়েছে, দুইটা থেকে একটা, তাহলে সংযোজন বিয়োজন তো এটা হবে না, বিয়োজন হলো একটা ভেঙে দুইটা হয়, তাহলে বিয়োজনটা কাটা। নন রেডক্স বলছে, নন রেডক্স হয় প্রশমন অধক্ষেপণ, প্রশমন না অধক্ষেপণ না, নন রেডক্সটা কাটা। তাহলে সংযোজন আর সংশ্লেষণ, আচ্ছা এটা সংযোজনও হতে পারে সংশ্লেষণও হতে পারে, কিন্তু সংশ্লেষণটাও হবে না। কেন? সংশ্লেষণ হলে বিক্রিয়কগুলো মৌল হইতে হবে, তাহলে একটা মৌল আছে কিন্তু একটা কিন্তু যৌগ, তার মানে কি সংশ্লেষণও হবে না, এটা হবে সংযোজন। কেন? বিক্রিয়কগুলো কি, যে দুইটা একাধিক বিক্রিয়ক মিলে যদি একটা উৎপাদে পরিণত হয়, একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে যদি একটা উৎপাদ হয় তাহলে সেটা সংযোজন বিক্রিয়া, আর যদি বিক্রিয়কগুলো মৌল হইতো তাহলে সংশ্লেষণ হতো। তাহলে এটা আনসার হবে ক। আচ্ছা পরেরটা খুব সহজ, পেটে যে অ্যাসিডিটি হয় সেটা দূর করার জন্য আমরা বাজার থেকে অ্যান্টাসিড নিয়ে আসে খাই, সেটা মূলত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা দ্বারা তৈরি, তার মানে গ নাম্বার এটার আনসার। আচ্ছা এরপরে 14 নাম্বার বলা হয়েছে যে নিচের কোনটি কোনটির কেন্দ্রীয় পরমাণু অষ্টকের নিয়ম মেনে চলে, কোনটির কেন্দ্রীয় পরমাণু অষ্টকের নিয়ম মেনে চলে। আচ্ছা আমরা কেন্দ্রীয় পরমাণু বলি যার কি বেশি, যার যোজনী বেশি, তাকে আমরা কেন্দ্রীয় পরমাণু বলি। তাহলে 1 নম্বরে আছে কার্বন, কার্বনের শেষে কিন্তু কয়টা ইলেকট্রন থাকে? কার্বন হলো 6, প্রথম কক্ষপথে 2টা, শেষে হলো 4টা, 4টার সাথে 4টা ক্লোরিন, 4টার সাথে কয়টা ক্লোরিন? 4টা ক্লোরিন, এই 4টার সাথে 4টা ক্লোরিন যুক্ত হয়। তাহলে কেন্দ্রীয় পরমাণু কিন্তু এই কার্বন যে কেন্দ্রীয় পরমাণু, এ মনে করে কি এই জোড়াটাও আমার, এখানে জোড়াটাও আমার, এখানে জোড়াও এখানে, তার মানে কি অষ্টক পূর্ণ করছে, এটা করছে। আচ্ছা বোরনটা, এই বোরন ট্রাইক্লোরাইড এটা করে নাই, এটা কাটা। কেন? কারণ বোরনের শেষ আছে 3টাতে, 3টা ক্লোরিন যুক্ত হলে 6টা ইলেকট্রন হবে, তাহলে 8টা তো হয় না, তাহলে এটা কাটা। আচ্ছা এখন এরপরে আছে কি হাইড্রোজেন সালফাইড, তাহলে সালফার হবে কেন্দ্রীয় পরমাণু, এর শেষে আছে 6টা ইলেকট্রন, তো 4টা থাকে জোড়া আর 2টা হলো বিজোড়, 2টা বিজোড়ের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত হয়েছে। তাহলে এই সালফার মনে করতেছে এই এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, 4 জোড়া, তাহলে 4 2 8টা, তার মানে এটা অষ্টপূর্ণ করছে। তাহলে এখানে আনসার হবে 1 আর 3, আনসার হবে কি গ, 1 আর 3 হবে আনসার, 1 আর 3। তো এরপর চলে যাচ্ছি, একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াটা কি বলা আছে? বিক্রিয়াটা বলা আছে এর সাথে ব্রোমিন বিক্রিয়া করছে, এর সাথে ব্রোমিন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে? এটা যেটা উৎপন্ন হয়েছে এটার নাম হলো ডাইব্রোমো প্রোপেন, 3টা কার্বনের জন্য প্রোপ, সিঙ্গেল বন্ডের জন্য ডাইব্রোমো প্রোপেন। তাহলে অবশ্যই এটা প্রোপিন ছিল, প্রোপিনের সাথে ব্রোমিন বিক্রিয়া করলে ডাইব্রোমো প্রোপেন উৎপন্ন হয়, তাহলে এটা প্রোপিন ছিল, এ নাম্বার কী ছিল? প্রোপিন। এখন আমার 15 নম্বর চাইছে এর সাথে পানির বিক্রিয়া। আচ্ছা প্রোপিনের মধ্যে আমরা যদি ইথিনের মধ্যে পানি দেই, এই যে ইথিনের মধ্যে যদি আমরা পানি দেই তাহলে যেটা উৎপন্ন হয় আমি দেখাচ্ছি, এই যে ইথিন আছে না, ইথিন, এটার মধ্যে যদি আমি পানি দেই তাহলে হয় ইথানল, এটার মধ্যে পানি দিলে কি হয়? ইথানল। তাহলে প্রোপিনের মধ্যে পানি দিলে হবে প্রোপানল, তাহলে প্রোপানল একটি অ্যালকোহল, তার মানে কি ঘ নাম্বারটা সঠিক, ঘ নাম্বারটা সঠিক। আচ্ছা পরের প্রশ্ন যেটা চাইছে যে এ যৌগটি, তাহলে এ আমি কি পাইলাম? এ যৌগটি, এ আমি কি পাইছি? প্রোপিন, তাই না? এ পাইছি আমরা প্রোপিন। তাহলে বলছে এ যৌগটি সংযোজন বিক্রিয়া দেয়, হ্যাঁ প্রোপিনের সাথে হাইড্রোজেন দিলে হবে প্রোপেন, মানে এটা সঠিক, 1 নাম্বারটা সঠিক। তারপর পলিমার উৎপন্ন করে, হ্যাঁ প্রোপিন থেকে পলিপ্রোপিন উৎপন্ন হয়, 11 অধ্যায়ের শেষ পৃষ্ঠায় দেওয়া আছে, শেষের দিকে 11 অধ্যায়ের শেষের দিকে দেওয়া আছে, প্রোপিন থেকে পলিপ্রোপিন উৎপন্ন হয়। তারপরে একটা বলছে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ দ্বারা জারণ বিক্রিয়া দেয়, হ্যাঁ এটাও সঠিক, এটাও দেয়। আচ্ছা এরপরে কি আছে 17 নাম্বার, টয়লেট ক্লিনারের মূল উপাদান কি? সোডিয়াম। কেন? টয়লেট ক্লিনারে থাকে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। কে থাকে? টয়লেট ক্লিনারের মূল উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড। এটাও কিন্তু ঢাকা বোর্ড 2025-এ আসছে, এবং ওখানে এটা দিয়ে আরেকটা আসছে যে নিচের কোনটি ক্ষয়কারী, এটা কিন্তু ক্ষয়কারী, ক্ষয় করে। আচ্ছা এরপরে কি যে এরপরে আছে 10 গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? 10 গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? আমরা ক্যালসিয়াম, দেখো এই যে ক্যালসিয়াম অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে, তখন উৎপন্ন হয় কি? ক্যালসিয়াম অক্সাইড। কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম অক্সাইড। তো এটা যদি সমতাকরণ, বিক্রিয়া হিসাব নিকাশ করলে সমতাকরণ করতে হবে, তাহলে এই অক্সিজেন 2টা হওয়ার জন্য এখানে সামনে 2 দিব,
আর অক্সিজেন কিন্তু দুইটা হয়ে গেলে এখন ক্যালসিয়াম দুইটা হয়ে গেছে, তাহলে এই ক্যালসিয়ামের সামনেও কী দিব আমরা, ক্যালসিয়ামের সামনেও কী দিব, 2 দিব। তাহলে এই যে এখানে ক্যালসিয়াম ছিল এটার সামনেও কী দিব, 2 দিব সমতাকরণ করার জন্য, সমতাকরণ হয়ে গেছে। এখন এই ক্যালসিয়ামের ভর হইল কত, 40, ক্যালসিয়ামের ভর হলো 40, তাহলে 40 গুণন 2 80 গ্রাম। এই 80 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করতে পারে কত গ্রাম অক্সিজেনের সাথে, এখানে অক্সিজেন আছে O2, তার মানে কি 16 গুণা 32 গ্রামের সাথে, 32 গ্রামের সাথে। তাহলে 1 গ্রাম করতে পারে কত গ্রামের সাথে, আর এখানে দিচ্ছে 10 গ্রাম করতে পারে কত গ্রামের সাথে। তো এটা দিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা 4 গ্রাম পাবো, আনসার হবে 4 গ্রাম, আনসার হবে কত, 4 গ্রাম। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি যে নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা, মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলো এই প্রথমটা হলো কি, অ্যাসিটিক অ্যাসিড। আমরা জানি 1000টা অ্যাসিটিক অ্যাসিড পানিতে মাত্র 4টা বিয়োজিত হয়, তাহলে এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটা কি H+ কম উৎপন্ন করে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি পরেরটায়। উদ্দীপক একটা দেওয়া আছে, কি উদ্দীপক দেওয়া আছে, এ সমান একটা মৌল দেওয়া আছে, X আয়ন দেওয়া আছে আর কি, হ্যাঁ। নিচে 19 মানে এটা পটাশিয়াম, আর উপরে প্লাস মানে একটা ইলেকট্রন সে ছেড়ে দিছে। এখন বলছে এর নিউট্রন কত, তাহলে আমি ভর থেকে কাকে বাদ দিব, ভর থেকে প্রোটন বাদ দিব, তাহলে ভর আছে 39, এখান থেকে বাদ দিব কি 19, তাহলে হবে 20, আনসার 20 প্রোটন। কেন, নিচেরটা হলো ভর, উপরেরটা ভর, নিচেরটা কি প্রোটন, ভর থেকে প্রোটন বাদ দিলে আমরা নিউট্রন পাবো। আচ্ছা, এর শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত, হ্যাঁ, এর শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত। আচ্ছা, যেহেতু এটা প্লাস মানে একটা ইলেকট্রন ছেড়ে দিছে, যেহেতু প্লাস তার মানে কি একটা ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে আমার শেষে কি ছিল, এটার শেষে ছিল এরকম, পটাশিয়ামের শেষে ছিল 3s2 3p6 আর ছিল 4s1, কিন্তু শেষে যেহেতু একটা ইলেকট্রন ছেড়ে দিছে মানে এটা নাই, তাহলে এখন শেষে আছে কয়টা, 6 2 8টা, কয়টা আছে 8টা, তার মানে কি হবে, গ নাম্বারটা হবে আনসার, হ্যাঁ, যেহেতু প্লাস আছে তাহলে গ নাম্বারটা হবে এটার আনসার। 22-এর গরুর গ, 22-এর হবে কি গরুর গ আনসার। আচ্ছা, এরপরে কি আছে, কোনটি মধ্যম মানের সক্রিয় ধাতু। আচ্ছা, এই সক্রিয়তার একটা সিরিজ দেওয়া আছে 10ম অধ্যায়ে, মেন বই একটা চার্ট দেওয়া আছে, সেখানে মধ্যম সক্রিয় বলা আছে এই যে জিঙ্ক, এটা একটা সক্রিয়তার সিরিজের চার্ট দেওয়া আছে, এটা হবে জিঙ্ক। তারপরে পরেরটা হলো যে কার্বন হাইড্রোজেন একক বন্ধনের মান কত, সেটা বন্ধনের একটা চার্ট দেওয়া আছে 8ম অধ্যায়ে, সেখান থেকে বন্ধনের চার্টটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা এমসিকিউ বরাবরই হয়, 414 হবে এটার আনসার। এরপরে বলা হয়েছে যে পিতলে কপারের সংযুক্তি কত, 10ম অধ্যায়ে একটা চার্ট দেওয়া আছে, হ্যাঁ, ওখানে পিতলের শতকরা সংযুক্তি দেওয়া আছে 65%। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, তারপর কি সাবস্ক্রাইব যা লাগে, হ্যাঁ, করে দিতে পারেন যদি পরবর্তীতে আবার এরকম ভিডিও পেতে চান।